5% হারে ধার্য পণ্য ও পরিষেবা যেমন ওষুধ, প্রক্রিয়াজাত খাবার এবং কিছু দুগ্ধজাত পণ্যের পাশাপাশি হোটেল রুম এবং কিছু নির্মাণ সামগ্রীর মতো অনেক প্রয়োজনীয় পণ্য সস্তা হয়ে যাবে। বিচার ঝামেলা কমবে, ট্যাক্স মান্যতা বাড়বে আর নিত্য পণ্যের দাম কমবে। আর দাম কমা মানেই তার চাহিদা বাড়া। সারা বিশ্ব যখন লুকিং টুয়ার্ডস ইস্ট, ঠিক সেই সময় ভবিষ্যৎ বিশ্বের সবচেয়ে উজ্জ্বল অর্থনীতিকে বড় ধাক্কা দিল ট্রাম্প সরকার 50% শুল্ক বাড়িয়ে। তারপর ঘোষণা করলেন ভারতীয় অর্থনীতি মৃত, জিডিপি ডুবে যাবে ইত্যাদি ইত্যাদি। সেটা যে কতটা মিথ্যে সেটা আমরা জানি, আর সেই নিয়ে ডিটেল ভিডিও বানানো আছে, আপনারা দেখে নেবেন। ট্রাম্প অলরেডি বলে ফেলেছে আমাকে ঠেকানোর জন্য ভারত চীনের সাথে বন্ধুত্ব করে নিল। এই তো সবে শুরু, আরো কত কি বলে একবার দেখুন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় সরকারের নেওয়া কিছু স্টেপস। নাম্বার 1, ট্রাম্প শুল্ক ঘোষণার অনেক আগেই কেন্দ্রীয় সরকারের একটি বিশাল আয়কর ছাড়। নাম্বার 2, এতদিন ধরে আলোচনাতে থাকা জিএসটি হঠাৎ সংস্কার, যা 15ই আগস্ট লালকেল্লা থেকে নরেন্দ্র মোদী ঘোষণা করে দিয়েছেন। 3, নিম্ন মুদ্রাস্ফীতির জেরে ঋণ সম্প্রসারণ। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্ট্রাজিও চ্যানেলে আপনাদের স্বাগত। ভারতের জিডিপি 60% আসে ঘরোয়া ভোগ ব্যয় থেকে, আর সেখানেই খেলা হয়েছে মাস্টার স্ট্রোক। কিভাবে? আয়কর ছাড়ের মাধ্যমে 1 লক্ষ কোটি টাকা কম ট্যাক্স পাচ্ছে সরকার। সেই টাকাটা কি করবে মানুষ? খরচা করবে। হিসাব বলছে 1 লক্ষ কোটি টাকা দেওয়া ছাড় সারা বছরে হয়ে উঠবে 5 লক্ষ কোটি টাকার ভোগ ব্যয়, অর্থাৎ টাকাটা 5 গুণ মার্কেটে ঘুরবে। এটা মধ্যবিত্তের বাজারে একটা চাহিদার বিস্ফোরণ ঘটাবে। IMF এর কেভি সুব্রমণিয়াম অনুমান করেছেন 5 লক্ষ কোটি টাকার অতিরিক্ত ভোগ যদি তৈরি করা যায় তাহলে তার জিডিপি হবে 2.7%। কারণ দেখা গেছে পরিবারগুলো তাদের সঞ্চয়ে 80% টাকা খরচ করে এবং তার প্রতিটি টাকা বারবার ঘোরে মুদিখানা, পরিবহন, পরিষেবা, উৎপাদন ইত্যাদি সেক্টরে। অর্থাৎ এই ভোগ বৃদ্ধি রপ্তানি শুল্কের ধাক্কা খানিকটা ভারত আগেই সামনে রেখেছে। ভারতের জন্য আমেরিকা বড় রপ্তানির বাজার। 2024 সালের হিসাবে প্রায় $86 বিলিয়ন। রপ্তানি শুল্ক বৃদ্ধি যেসব পণ্যের উপর সব থেকে বেশি আঘাত করবে সেগুলি হল টেক্সটাইল, আইটি, মূল্যবান ধাতু, ওষুধ, চা, মশলা, খাদ্যদ্রব্য ইত্যাদি। আর এখানেই চলে এলো জিএসটির সংস্কার। যে ঘাটতি আমেরিকা দেবে তার বেশ খানিকটা নিজের দেশেই ঘুরিয়ে অর্থনৈতিক চাকা মসৃণ রাখবে ভারত। কম পরোক্ষ কর মানে সস্তা পণ্য, বেশি ভোগ ব্যয়, তার সাথে শক্তিশালী সাপ্লাই চেইন। জিএসটি কাউন্সিলের লক্ষ্য জিএসটিকে 3টি স্ল্যাবে নামিয়ে আনা। বিলাসী ও তামাকজাত পণ্যকে উচ্চ কর রাখা, এটা রাজস্ব সতর্কতা ও ভোগ বৃদ্ধির মধ্যে ভারসাম্য রাখবে। 2025 সালে এই জিএসটি কালেকশন ইতিমধ্যে 2.5 লক্ষ কোটি প্রতি মাস ছাড়িয়ে গেছে এবং এই সংস্কার ভোক্তার কাছে জিনিসকে আরো সস্তা করছে। বিশ্লেষকদের ধারণা জিএসটি সরলীকরণ এমএসএমই গুলোর প্রায় 1.5 to 2 লাখ crore টাকা আটকে থাকা ওয়ার্কিং ক্যাপিটালকে মুক্ত করবে। এবারে আমরা দেখে নিই জিএসটির এফেক্ট কোন কোন পণ্যে কি হতে পারে। নাম্বার 1, বর্তমানে 12% জিএসটি 5%-এ নিয়ে আসা হচ্ছে। 5% হারে ধার্য পণ্য ও পরিষেবা যেমন ওষুধ, প্রক্রিয়াজাত খাবার এবং কিছু দুগ্ধজাত পণ্যের পাশাপাশি হোটেল রুম এবং কিছু নির্মাণ সামগ্রীর মতো অনেক প্রয়োজনীয় পণ্য সস্তা হয়ে যাবে। এবার থেকে আপনারা ফার্মা কোম্পানিগুলোর উপর চোখ রাখতে পারেন। নাম্বার 2, যেসব পণ্য ও পরিষেবার উপর 28% জিএসটি ধার্য করা হয় সেগুলো 18%-এ নামিয়ে আনার পর যে জিনিসগুলো সস্তা হবে তার মধ্যে রয়েছে এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর এবং সিমেন্ট। বিমা খাতের উপর জিএসটি হ্রাস আশা করা হচ্ছে, ফলে এসিসি, ভোল্টাস, ব্লু স্টার, অম্বুজা এবং এলআইসির মতো স্টকের দিকে আপনারা নজর রাখতে পারেন। রিয়েল এস্টেটের খাতেও একটা বড় স্বস্তির সম্ভাবনা রয়েছে।
প্রতি স্কোয়ার ফুটে প্রায় 150 টাকার মতো দাম কমতে পারে ফ্ল্যাটের। ফলে এখানে যে স্টকগুলো রয়েছে যেমন ডিএলএফ বা আরও কিছু স্টক, তাদের উপরও আপনারা নজর রাখবেন। নাম্বার 3, 28% জিএসটিকে 18%-এ আনার ফলে বিশেষ করে 1200 সিসির কম ইঞ্জিন বিশিষ্ট 4 চাকার গাড়ি এবং 500 সিসির কম ইঞ্জিন বিশিষ্ট 2 চাকার গাড়ির ক্ষেত্রে লাভবান হবেন। কারা? আপনারা, মানে ক্রেতারা। ধারণা করা হচ্ছে এর ফলে আগামী দিনে মারুতি সুজুকি, হিরো, এইচআর মোটর, টিভিএস এর বিক্রি আরও বাড়তে পারে। স্বভাবতই আপনারা এই স্টকগুলোর উপর আগামী দিনে নজর রাখবেন। লাক্সারি কারের উপর জিএসটি 50% থেকে কমে 40% হচ্ছে। নজরে রাখুন মহিন্দ্রা, টাটা মোটরস, ফোর্স মোটর। যদি জিএসটি কাউন্সিল এটি অনুমোদন করে তাহলে 12%-এর নিচে থাকা 99% পণ্য 5% কর কাঠামোর মধ্যে রাখা হবে। অন্যদিকে 28% হারে 90% পণ্যের বিভাগ পরিবর্তন করে 18%-এ স্থানান্তরিত হবে। এর ফলে পণ্যের দাম কমবে। কেন্দ্রের চুক্তি এই পরিবর্তন জিএসটিকে সহজ করবে এবং নিয়ম মেনে চলা লোকের সংখ্যাও বৃদ্ধি পাবে। ফলে বুঝতেই পারছেন, ট্যাক্সের হার পরিবর্তন হলে তার ভোগ বৃদ্ধির চাহিদাটাও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে। বীমা ও স্বাস্থ্যের উপর কর ছাড় দেওয়া হচ্ছে। মন্ত্রিগোষ্ঠী সাধারণ ব্যক্তিদের জন্য স্বাস্থ্য ও জীবন বীমার উপর জিএসটি ছাড় দেওয়ার কেন্দ্রের প্রস্তাবটিও পর্যালোচনা করছে। বর্তমানে এই বীমা প্রিমিয়ামের উপর 18% জিএসটি ধার্য করা হয়, যা 5% বা শূন্যতেও এটি কমানো হতে পারে, যার ফলে বার্ষিক প্রায় 9,700 কোটি টাকার রাজস্ব প্রভাব পড়তে পারে কেন্দ্রে। বেশিরভাগ রাজ্য এই যোজনাটিকে সমর্থন করেছে, তবে আরও বলেছে যে এই সুবিধাগুলি সরাসরি পলিসিধারীর কাছে পৌঁছানো যায়। এর ফলে জিএসটিতে যে লোকসান হবে সেটি কি করে আদায় করা হবে? সেটি তামাকজাত পণ্যের উপর 40% ট্যাক্স বসিয়ে আদায় করা হবে। তবে আমার মনে হয় যেসব ব্যক্তি এই পণ্যগুলি প্রমোট করবে বা যারা অ্যাড বাবদ যে টাকাটা পাবে তার উপর 70% ট্যাক্স চাপানো উচিত। আর কি কি সস্তা হবে এই জিএসটি কমানোর ফলে আমরা সেটা দেখব এবার। জিএসটি হার হ্রাসের এই প্রস্তাব বাস্তবায়িত হলে অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমে যাবে। নতুন সংস্কারের আওতায় 12% কর স্ল্যাবের অন্তর্ভুক্ত অনেক পণ্য কমে যাবে দাম। এর ফলে টুথপেস্ট, সাবান, চুলের তেলের মতো পণ্য সস্তা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রক্রিয়াজাত খাবার, স্ন্যাক্স, কনডেন্সড মিল্ক সস্তা হওয়ার সম্ভাবনা রয়েছে। মোবাইল ফোন, কম্পিউটার, সেলাই মেশিন, প্রেসার কুকার, গিজার, 1000 টাকার দামের তৈরি পোশাক এবং 500 থেকে 1000 টাকার তৈরি জুতো ও চপ্পলও সাধারণ মানুষের জন্য সস্তা হবে। আয়ুর্বেদিক ওষুধের পাশাপাশি রান্নার জিনিসপত্র সস্তা হওয়ার সম্ভাবনা বহুল পরিমাণে রয়েছে। জিএসটির হারগুলোকে সহজ করা হচ্ছে, বিচার ঝামেলা কমবে, ট্যাক্স মান্যতা বাড়বে আর নিত্য পণ্যের দাম কমবে। আর দাম কমা মানেই তার চাহিদা বাড়া। মনে আছে একসময় এই জিএসটিকে বলা হয়েছিল গব্বর সিং ট্যাক্স। আজ সেই জিএসটি ভারতীয় অর্থনীতিকে সত্যিকারের সিংহের মতো গর্জন করাতে চলেছে। এই সংস্কার একাই 1.98 to 2.4 লাখ করোড়ের অতিরিক্ত ভোগ সৃষ্টি করতে পারে এবং জিডিপিতে 0.5 থেকে 0.7% যোগ করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানি ভারতের মোট রপ্তানির প্রায় 17%। শুল্ক আঘাত পেলেও ভারত কিন্তু বসে নেই। ইউকে, ইউএই, অস্ট্রেলিয়ার সঙ্গে এফটিএ কার্যকর করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা চলছে। আফ্রিকা হয়ে উঠেছে $100 বিলিয়ন বাজার। এছাড়া রিবেটে রাশিয়ান ক্রুড অয়েল কেনার ফলে ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 ও 2025-এ ভারত $10 বিলিয়ন বাঁচিয়েছে। এতে টাকার মান শক্ত হয়েছে, সরকারের হাতে ঘরোয়া ব্যয়ের জন্য বেশি জায়গা তৈরি হয়েছে। নিম্ন মুদ্রাস্ফীতি যা ঋণের চাহিদা বাড়াবে, রাশিয়ান তেল ম্যাক্রোস্থিতি বজায় রাখবে, বাণিজ্য বৈচিত্র্য, রপ্তানি সুরক্ষা বাড়াবে।
ক্যাপেক্স বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার চাকরি ও আয় বৃদ্ধি করবে। ফলে আমরা বুঝতেই পারছি জিএসটির হার কমলে আমাদের মানে ভারতীয় বাজারে তার কি কি সুফল আসতে পারে। এর ফলে ট্রাম্প শুল্ক চাপিয়ে গেলেও ভারত তার 7% বৃদ্ধি ধরে রাখতে পারবে এটা আশা করা যায়, যদিও উন্নত অর্থনীতিগুলো কিন্তু ক্রমাগত হোঁচট খাচ্ছে। স্লোডাউন নয়, ভারত হয়তো চাহিদা নির্ভর প্রবৃদ্ধির মাধ্যমেই গর্জে উঠবে। এটা কাকতালীয় নয়, এটা একটি পূর্ব পরিকল্পিত কৌশল। মোদী সরকার প্লেবুক নিশ্চিত করেছে ভারত মার্কিন বাণিজ্য রাজনীতির বন্দী নয়। শুল্ক অন্যদের ধীর করবে আর ভারত খেলছে অন্য খেলা, সহনশীলতা, উপভোগ ও আত্মবিশ্বাসের খেলা। দেখা যাক ভারত কোথায় টেক্কা দিয়ে যায় আমেরিকাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।